আজকের যে প্রতিবেদন সেটা আপনাদের হয়তো কাজে লাগতে পারে। সংক্ষিপ্ত আকারে হয়তো সম্ভব নয়, যদি আপনারা সমর্থন করেন আমার মনে হয় সাংবাদিক কুলে কাজে লাগতে পারে। আচ্ছা, 50 ঊর্ধ্ব একজন মানুষকে তরুণ বলবেন নাকি বৃদ্ধ বলবেন? যার জীবনটা বিশ্বাস অবিশ্বাসের বেড়াজালে, মায়াজালের মধ্য দিয়ে মাকড়সা জালের মতো কেটেছে। আলো আধারে অন্ধকারে, অস্পষ্ট আকাশের হালকা চাঁদের অনুভূতি গ্রহণ করার অনপ্রিয় অভিজ্ঞতায় আপনাদেরকে কতটা শ্রুতিমধুর করবে কর্ণকুহরে, তার দায়িত্ব হয়তো না নিলেও, কিন্তু আমি যেটা মনে হয়েছে সেটা আমি আমার অনুমেয় ভাবনা, উন্নাসিত নয়, বিকশিত ভাবনা, মানুষের অধিকারের প্রশ্নে কিছু কথা সত্যি প্রয়োজন হয়ে পড়েছে। বিভিন্নভাবে সংবাদ মাধ্যমকে নিয়ে অনেক কাটাছাড়া চলছে। আমি শুরুটা আমি বলতে চাইছি যে আমেরিকাতে সংবাদপত্রের, সে নিউ ইয়র্ক টাইমস হোক, ওয়াশিংটন পোস্ট হোক, তাদের যা ভিউয়ারশিপ সেটা একটা সময় পর্যন্ত এখনো সীমাবদ্ধ। তারা আস্তে আস্তে সেটাকে ডিজিটাল ফরম্যাটে নিয়ে আসতে শুরু করলেন। ইউরোপের যে সমস্ত সংবাদপত্রগুলো আছে তারা রাজভিত্তিক এবং সরকার ভিত্তিক মতাদর্শের আর্থিক বদান্যতায় চলার চেষ্টা করে। আমেরিকা এবং ইউরোপের বহিঃপ্রকাশ বা প্রাদুর্ভাব সেটা মধ্য এশিয়াতে এসে বিভিন্ন দেশে ভাগ হয়ে যায়। তাই ফেসবুক এবং ইউটিউব এই দুটোর জনকই হচ্ছে আমেরিকা। কিন্তু সাম্প্রতিক কয়েক বছর ধরে যে ঝড় কার্যত উঠেছে, সেই ঝড়টা অত্যন্ত ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? আমি যদি পশ্চিমবঙ্গের কথায় আসি, ভারত ভ্রমণ না করে পশ্চিমবঙ্গে যে কটি প্রথম সারি সংবাদপত্র আছে এবং জেলাভিত্তিক যে কটি সংবাদপত্র আছে, তার ভিউয়ারশিপ, তার মান, তার সম্প্রসারণ, তাদের লেখনী অনেকটা এআই প্রযুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। কিছু কিছু কাটছাট করেন ঠিক। তাই মাসকমে ভরা ছেলেমেয়েরা যারা এই পেশায় আসছেন, তারা স্ট্যান্ড বাই কেন করতে পারছেন না? কতগুলো ফর্মুলা আপনাদের বলি, দেখবেন এটাতে হয়তো কাজে লাগতে পারে। 2004 এবং 2005 তখনও ভারতবর্ষের মাটিতে নেট দুনিয়ার প্রভাব প্রতিপত্তি বিস্তার অঙ্কুরিত হয়নি বা অঙ্কুরগমনও হয়নি। শুরু হচ্ছিল, হালকা হালকা শুরু হচ্ছিল। কিন্তু 2012 এবং 13-র পর, মূলত 2014-র পর ভারতবর্ষে যখন ক্ষমতা পরিবর্তন হতে শুরু করলো, এবং সেটার যদি সূত্রপাত বলুন, সেটা অবশ্যই সোশ্যাল মিডিয়া, নেট দুনিয়ার দৌলতেই ভারতবর্ষের বৃহত্তর দল যারা এই মাধ্যমটাকে কাজে লাগিয়েছে। ধাপে ধাপে প্রগতি হয়েছে, প্রগতির সঙ্গে সঙ্গে চাহিদা বেড়েছে, চাহিদার সঙ্গে সঙ্গে তার বাজার তৈরি হয়েছে, বাজারের সঙ্গে সঙ্গে কিছু আনুষঙ্গিক বিষয় এসে গেছে, কিছু স্টেবিলিটি ইনস্টেবিলিটির প্রশ্ন এসেছে। কেন এসেছে সেটাও বলছি। আসলে মেইনস্ট্রিম মিডিয়াতে 1 ঘন্টার কোনো বক্তব্য বা ডিবেট শুনতে চাইছেন না কেন? আসলে মানুষের হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন। তারা বাসে, ট্রামে, লঞ্চে, বিমানে আপলোড করে তারা সেটা দেখতে থাকেন বা দেখার চেষ্টা করেন। দেখুন, সাংবাদিকতার বিষয়টা এই কারণেই বলছি যে বিশ্বাস অবিশ্বাসের মায়াজাল ভেদ করে একটা লড়াই অসম সেটা করতে হয়েছে।
তার সাক্ষী আমি। 2018-তে আমার অনুপ্রবেশ ঘটে এই নেট দুনিয়াতে। বুঝি কম, পুঁজি কম, টেকনিক্যালি একদমই গ্রামের মতো, গ্রামের ভাঙাচোরা রাস্তার মতো। কিন্তু আমি আমার উপলব্ধি, অবজারভেশনটা বিভিন্নভাবে আমার বহু কর্মীদের কাছ থেকে, বহু সতীর্থদের কাছ থেকে আমি শিখেছি, চেষ্টাও করেছি। আজও পারি না, কিন্তু যেটা পারি সেটা হচ্ছে যে কিছু কথাবার্তা। আচ্ছা, এটা মধ্যে দুটো ভাগ আছে। আমি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কভারেজ করতে করতে আমার তখন মনে মনে একটা কথাই আসছিল, যেটা আমি বহু বছর ধরেই বলি বারবার করে, যে মিডিয়া এখন হয়েছে আপ মার্কেট আর কিছুটা ডাউন মার্কেট। আপ মার্কেট কারা? যারা বৃহত্তর লাইট অ্যান্ড সাউন্ড ক্যামেরার মধ্যে থাকে, যারা সেজে গুজে বসেন, তাদের কথাই বলছি। জোর করে সেই মানে প্যারাকে আপনি মহা বলে চালানোর চেষ্টা চলছে, অঙ্গভঙ্গি চলছে। এটাকে সুষ্ঠু স্বাভাবিক সাংবাদিকতার ছন্দ বলে কিনা জানি না, আমি বলি এটা ছন্দ পতন ঘটছে, এবং তার মাসুল গুনতে হচ্ছে এই প্রজন্মের ছেলে মেয়েদেরকে। তাই 50 ঊর্ধ্ব একজন মানুষকে তরুণ বলবেন না যুবক বলবেন নাকি বৃদ্ধ বলবেন, সেটা আপনারা ঠিক করবেন। আমার মতামত এবং পরামর্শ কাউকে ছোট করার জন্য নয়। আমার পরামর্শ হচ্ছে আপনাদের মতো তরুণ প্রজন্মের যারা সাংবাদিকতা করছেন তাদের সম্পর্কে কিছু কথা আমি বলতে চাই। দেখুন, আমারও কিছু হ্যাঁ, আমি প্রথমত নমস্য যে সমস্ত সাংবাদিক আছে বরেণ্য, যাদের কথা আমি খুব শুনি, এটা আমার চরিত্র বলতে পারেন। দেখুন, ভাষা তো আবিষ্কার করতে হয়। সেটা কিভাবে আবিষ্কার করবো? সেটা নিজস্ব ভঙ্গিমায়, বই পড়ে, তথ্য ঘেটে, ইতিহাস ঘেটে, ভূগোল জেনে সবকিছু বলা উচিত, যাতে মিসম্যাচ না হয়ে যায়, লোকে যেন না হাসে। আপনি টেকনিক্যালি দু একটা বলতেই পারে, কিন্তু মূল নির্যাসটুকু আপনি তুলে ধরতে পারেন, তো তাতে কিন্তু সাফল্য আসবে। আচ্ছা, সাফল্যকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যে বিরাট ভিউয়ারশিপ, আর একটা হচ্ছে নন ভিউয়ারশিপ। আমি নন ভিউয়ারশিপ তালিকায় রয়েছি। দ্য কোয়েরির কথাই বলছি। অনেকে বলেন নন ভিউয়ার্স, আপনার ভিউয়ার্স কম, দরকার নেই আমার। আমি মনে করি 18 সালে যে যাত্রা আজকের 25 অনেকটা সাবলীল করেছে, অনেকটা অস্ত্রের মতো ধার দিয়েছে, এবং কাস্তের ফলাও অন্তত চকচকে হয়েছে। মানে প্রতিদিন স্টাডি, প্রতিদিন বিকাশ, প্রতিদিন দেশ, প্রতিদিন রাজ্য, এই সমস্তগুলোকে নিয়ে পোস্টমর্টেম করতে 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 হয়েছে। বৃহত্তর মিডিয়াতে অবশ্যই পদার্পণ ছিল। যে কোনো সাংবাদিকের প্রিন্ট মিডিয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়, মহাসমুদ্রের মতো। সেই প্রিন্ট মিডিয়া থেকে আস্তে আস্তে যখন অডিও ভিজুয়াল দুনিয়াতে আসা, ভিজুয়াল দুনিয়াতে, সেখানে কথা বলা। দেখুন, আপনি কতটা সুন্দর বা কতটা সৌন্দর্যায়ন রয়েছে, আপনি পুরুষ হোক আর মহিলা হোক, আপনি বিরাট সুন্দর, এটা ব্যাপার যে মানেই যে আপনার জন্য ভিউয়ারশিপ রেডি থাকবে না, সেরকম নয় ব্যাপারটা। আপনি ঠিকঠাক কথা ঠিকঠাক প্লেটে ফেলতে পারছেন কিনা। দেখুন, আমি অনেকগুলো কথা বলছি, তার মধ্যে যে এটাও গুরুত্বপূর্ণ যে ঠিকঠাক প্লেটে যদি ঠিকঠাক বা ঠিকঠাক বল যদি আপনি করেন, মানুষের কথা বলতে পারেন, তাহলে ডাউন মার্কেটে যারা প্রতিদিন হাতে লক্ষ লক্ষ অ্যান্ড্রয়েড দিয়ে ঘুরে বেড়ান, যেটা আমি ঝাড়গ্রামে দেখছিলাম, তারা কিন্তু আপনাকে এক পলকে চিনে যাবে। বলো, আপনি ওই, আচ্ছা, আপনি তো অ্যান্টি এস্টাবলিশমেন্ট সংবাদ করেন, দুর্নীতি বিরুদ্ধে সংবাদ করেন, ঠিক আছে। আমি নিজের সম্পর্কে বলছি না, বলতে চাইছিও না, আমি আসবোই পাঠটাতে। মাস কমিউনিকেশন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউটে পড়ানো হয় ব্যাঙের ছাতার মতো। না আছে, কোনো কোনো জায়গায় ফ্যাকাল্টি নেই, কোনো জায়গায় টিচার নেই, সেই হজবরল কিম্ভূত কিমাকারের মতো পড়ানো হয়। ওই থিওরিটিক্যাল পড়ানো হয়, প্র্যাকটিক্যালটা ওই কলেজের হোক, ইউনিভার্সিটির ওই রুমে ওই প্রজেক্টার হোক বা প্রজেক্ট পেপার করতে বলা হোক, এরকম একটা 4-5 বছরের কোর্স করিয়ে ছেড়ে দেয়, বলে করে খা। তাহলে বাবার মায়ের আর্থিক পুঁজিটাকে সম্বল করে মাস কমিউনিকেশন তারা করতে এসে আমি হাতে গুনে বলতে পারি এই পশ্চিমবঙ্গের বুকে কজন প্রতিষ্ঠিত।
আর কজন হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে টিকটক, হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে রিলস। আমি অসম্মান করছি না, এখান থেকে ব্যাপক ইনকাম হয় যে, এবং বিভিন্ন সাংবাদিকতার বাইরে বিষয়গুলো নিয়ে বেশি ইন্টারেস্টেড থাকে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি যে কথাগুলো বলছি এটা আমি কোনো ব্লগারকে উদ্দেশ্য করে বলছি না। আমি নিপাট সজোরে ব্যাট করা একজন সাংবাদিক, আমি আমার অভিজ্ঞতাটা বলছি। দেখবেন আমার অভিজ্ঞতাটা আপনাদের যদি কাজে লাগে, হয়তো আপনাদের মানোন্নয়ন শ্রীবৃদ্ধি ঘটতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে মানোন্নয়ন সম্প্রসারণও হতে পারে, যে সম্প্রসারণের বিদ্যুতের বিচ্ছুরণ বা বিদ্যুতের তীব্রতা, আলোর ছটা বহু দূর দূর তক গ্রামে গ্রামে পৌঁছতে পারে। 10 কোটি মানুষের কাছে আপনি পৌঁছতে পারবেন না। মেরে কেটে 1 কোটির ওপরে মানুষ এখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, মেরে কেটে। 60% গ্রামের মানুষ, 40% আরবান এবং কলকাতা ভিত্তিক। কিন্তু যেটা হলো, মেনস্ট্রিম টিভি মিডিয়া এবং মেনস্ট্রিম পেপার আস্তে আস্তে সরকারের মুখোমুখি হয়ে গেল। আমি এই সংবাদপত্রের কথা বলছি। তাই সংবাদের সঙ্গে পরিচালনা করা সংবাদপত্রের যারা মালিক, সংবাদ সম্পাদক, তারা দাক্ষিণের, অর্থাৎ এটা কি বলা হয়, নান খয়রাতির খাতায় নাম লিখিয়ে দিলেন বিজ্ঞাপনের তালিকায়। এবার বিজ্ঞাপন যত আপনি বিজ্ঞাপন পাবেন, আপনাকে সরকারের তোষামোদি করতে হবে। মানুষ সে কথা নেবে কিনা সেটা তাদের ব্যাপার, আপনার আয় বৃদ্ধি হবে, সেটা কতদিন? দেশের বাংলার বহু সংবাদপত্রের নাম করছি না, তাদের একসময় কি সার্কুলেশন ছিল, এখন কি সার্কুলেশন হয়েছে। ঠিক উল্টো দিকে আপনি দেখুন যে অনেকে বলা হচ্ছে বিভিন্নভাবে, আমি শুনছি যে ইউটিউবার, ফেসবুকার, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, এই তিনটে বিরোধী আমি। প্রথমত কেন? প্রথমত হচ্ছে একটা মানুষ তার দীর্ঘ সাংবাদিকতার জীবন, যদি তার প্রিন্ট হয়, যদি তার বৈদ্যুতিন মাধ্যম হয়, যদি তার ইলেকট্রনিক্স মিডিয়ার সঙ্গে লড়াই করে কাজ করা হোক, তারপর যদি এই পাটিগণিতের যে সোশ্যাল মিডিয়া নেট দুনিয়াতে শিখতে শিখতে মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা থেকে হোঁচট খেতে খেতে শেখা, তার যা ভিউয়ারশিপ আস্তে আস্তে বাড়তে শুরু করবে, সেটা কিন্তু অনেকের চক্ষু কিন্তু চরক গাছ হবে, যেটা বাংলায় হচ্ছে। কিন্তু এই মুহূর্তে বাংলায় যেটা সোশ্যাল মিডিয়া নিয়ে ঝাপাঝাপি যেটা চলছে, এটা অবশ্যই মুখাপাখি হচ্ছে। রাজনীতির গন্ধ শোকার ব্যাপার আছে। আপনি কে কতটা তাবেদারি করবেন তার উপর নির্ভর করে। শাসকের হয়ে করলে এক ধরনের তাবেদারি, তামাক খাওয়া যেটা বলে, আর বিরোধী হলে আরেক ধরনের তামাক খাওয়া। আপনি মানুষের কথা বললে তামাক খেতে হয় না। এই টিপসগুলো কেন বলছি? এই টিপসগুলো বলছি যে অনেকে প্রশ্ন করছেন, আমি কিন্তু কাউকেও বলছি, আবার যে কাউকে ছোট করছি না। মোবাইল থাকলে, হাতে স্ট্যান্ড থাকলে সাংবাদিক হওয়া যায় না, ঠিক। কিন্তু একটা মানুষ যখন তার 30 বছর বৈতরণী পার করার অভিজ্ঞতা, ঘাত প্রতিঘাত, অভিজ্ঞতা, অনভিজ্ঞতা, মায়াজারে কেন্দ্রবিন্দুর মধ্যে দাঁড়িয়ে একটা নতুন করে বলয় সৃষ্টি করা, তাকে সাংবাদিক বলাই হয়। সাংবাদিকদের যে ভাষা, যেগুলো আবিষ্কার করতে হয়, সে শব্দ তো কোষ থেকে নির্যাস বেরিয়ে আসে, সেখান থেকে কথা বলা হয়। এক একটা মানুষের অবয়ের এক একটা ক্যাটাগরি আছে, এক একটা মানুষের বলা এক একটা স্টাইল আছে। তো এগুলো মাস কমিউনিকেশনের ইনস্টিটিউটে পড়ানো হয় না, যার ফলে চিৎকার করে যারা বলেন বা চিৎকার করে যে কথাগুলো বলেন, আপনারা একটু তাকিয়ে দেখবেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, আমি সারা পশ্চিমবঙ্গেই বলছি, তাতে আমারও সমালোচনা হতে পারে। গণতান্ত্রিকভাবে সমালোচনা করার অধিকার প্রত্যেকের আছে। মতামতটা দেবেন, যদি ভালো লাগে তাহলে পরে সেগমেন্ট করবো এটা নিয়ে। প্রথমত হচ্ছে যে পুঁজি কম, ঠিক আছে, থাকতে পারে, কিন্তু বিদ্যা কম হলে প্রবলেম আছে। কেন? যদি আপনি সেই যে অঞ্চলের আপনি কথা বলছেন, সেই অঞ্চলের পরিবেশ কি, পরিস্থিতি কি, জল জঙ্গলের প্রশ্ন কি, মানুষের ইনকাম কি, মানুষ কেমন আছে, কি ঘটেছিল, তৎকালীন যুগে কি হয়েছিল, বর্তমান যুগে কি হয়েছিল, সেটা করতে গেলে একটা টাইম নিয়ে, ফ্রেম নিয়ে করতে হয়।
সেটা ডিএসএলআর হতে পারে, ক্যামেরা হতে পারে, আজকাল ভালো মোবাইল হয়েছে, কিন্তু আপনি কতটা স্পন্টিনিয়াসলি বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ। আপনাকে 1 ঘন্টা বলতে হবে না, 5 মিনিট 10 মিনিট সেগমেন্ট করে আপনি ছাড়ুন, ভালো থাম্বেল করুন, এআই প্রযুক্তি ছেড়ে আপনি নিজেই ডেসক্রিপশন হ্যাশট্যাগ লাগান, ইংলিশ মিনিং দিন, দেখুন এমনি আজকে হতাশ হচ্ছেন, কালকে হতাশ হবেন না যখন রেভিনিউটা আপনার আসতে শুরু করবে, আসবেই। এবং এমন একটা সময় আসবে আগামী কয়েক বছরের মধ্যে, মিলিয়ে নেবেন আমার কথা, তখন সংবাদপত্র লোকে আর পড়বে না। যদি জোর করে চালানো হয় সেটা অন্য প্রশ্ন। আর টিভি মিডিয়ার দিকে মুখ ঘোরাচ্ছেন কারণ অঙ্গভঙ্গি দেখছে বিভিন্ন, পছন্দ করছেন না। আর কে কাকে কত খুশি করতে পারছে সেটা হচ্ছে যারা করছে সেই সাংবাদিকতা করলে আপনার আর্থিক বেনিফিট আপনি হবেন ঠিকই, কিন্তু মানুষের কাছে যে কদর, আদর, সম্মান সেটা পেতে কিন্তু বেশ ঝক্কি ঝামেলা আপনাকে পোহাতে হবে। আমি ঝাড়গ্রাম শহরে দেখছিলাম যে এখানে বেশ কিছু সহকর্মীর সঙ্গে দেখা হচ্ছিল, তারা বলছে দাদা এখন তো পডকাস্ট হয়ে গেছে, পডকাস্ট তো একটা পোর্টাল করা যেতে পারে। তাই না? পোর্টাল মানে কি এলাকার জঙ্গলের ছবি, নাকি এলাকার নর্দমার পরিষ্কারের ছবি, ভিডিও, একটা ভয়েস ওভার দিয়ে, একটা এলসেভের বিজ্ঞাপন দিয়ে, হ্যাঁ পুলিশ কি করেছে, পুরস্কার দিয়েছে, দুস্থ মেধাবী ছাত্র, এগুলো থেকে বেরিয়ে এসে যদি গোটা জঙ্গলমহলের পুলিশ মানে পোস্টমর্টম যদি করা হয়, বললাম তাদেরকে যে জঙ্গলমহল আগে কি ছিল, এখন জঙ্গলমহল কি আছে, তখন কি কি আন্দোলন হয়েছিল, কেন হয়েছিল, এখন কেন হচ্ছে না, এখন মানুষ কি বলছেন, তৃণমূলের অন্দরে হোক, বিজেপির অন্দরে হোক, তো বা বাপেদের অন্দরও তো আলোচনা হয়। তো অতি সম্প্রতি সত্যধর মাহাতের বক্তব্যে সেটা পরিষ্কার হয়েছে। আপনি কতটা ভালো বলতে পারছেন তথ্যভিত্তিক, খুব তথ্য লাগবে না, তার জন্য বৈজ্ঞানিক হতে হবে না আপনাকে, আপনাকে স্ট্যাটিস্টিক মাস্টার হতে হবে না আপনাকে, বা আপনাকে পিছন থেকে প্রম্পট করবে সেই সাংবাদিক আপনাকে, আপনি হলে হারিয়ে যাবেন। আপনি একটা বিষয়কে কতটা রোল করাতে পারছেন সিনেমার মতো, ছবি যেটা বলে, বাস্তব, সিনেমা নয় বাস্তব, সেটা আপনি কতটা মানুষকে সুমধুর ভাষায় আপনি সেটাকে বাঁধনে বাঁধতে পারছেন, কতটা খাওয়াতে পারছেন, কতটা মানুষ মনে রাখছে, পথ চলতে চলতে যেতে যেতে, গাড়িতেই হোক হেঁটেই হোক, যখন দাঁড়িয়ে যাবেন মানুষ তখন বলবে যে এই মানুষটা প্রতিবাদের কণ্ঠ, এই মানুষটা সংবাদগুলো করে। এর জন্য কি দরকার আছে? এই জন্য হচ্ছে যে এখনকার প্রজন্মের কাছে আমার একটা ব্যক্তিগত অনুরোধ বলতে পারেন, যেহেতু আমি অগ্রজদের সম্মান করি, তাদের কথাগুলো শুনি, আমার ভালো লাগে শুনতে, আমি অনেকের সান্নিধ্য পেয়েছি, সেই সান্নিধ্যে আমি সমৃদ্ধ হয়েছি, বিরাট সমৃদ্ধ হয়েছি বলতে পারবো না, কিন্তু আমার যেটা মনে হয়েছে সাংবাদিকতা 2 ধরনের হয়, একটা হচ্ছে যে পলিটিক্যাল পোস্টমর্টেম, এখন যেটা খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, আর একটা হচ্ছে সোশ্যাল ইকোনমিক রিফর্মসের একটা হচ্ছে যে পোস্টমর্টেম। সেটা হতে গেলে অর্থনীতির কিছু বইপত্র পড়তে হবে আপনাকে, রাজ্যের অর্থনৈতিক কি পরিস্থিতি, দেশের অর্থনৈতিক কি পরিস্থিতি, কৃষকের জন্য কত অর্থ বরাদ্দ আছে, শ্রমিকের কত আছে, এটা বিরাট একটা চ্যাপ্টার। সেটা না গিয়ে যদি আপনি পলিটিক্যাল পোস্টমর্টেম করতে শুরু করেন, তাহলে আপনাকে রেফারেন্স টু রেফারেন্স দিয়ে আপনাকে একটা কলহ তৈরি করতে হবে, কোলাহল নয়, চিৎকার করে নয়। আজকে এশায়ার নিয়ে অনেক কথা হচ্ছে, এশায়ার আতঙ্কে অনেকে মারা যাচ্ছেন, কিন্তু বাংলাদেশ থেকে অনুপ্রবেশের হিসেব আজকে কেন বলছেন? বিগত 70 বছর ধরেই তো হয়েছে। তো এখন নয় ব্যাপারটা 2002-এর এশায়ার হওয়ার পর পশ্চিমবঙ্গের তা নিয়ে তোলপাড় হচ্ছে, তাহলে আপনাকে যেতে হবে 1948-49, তখন বাংলাদেশ হয়নি, তখন একটাই পাকিস্তান, তখন সেখানে হিন্দুদের উপর দাঙ্গার পরিপ্রেক্ষিতে কি হয়েছিল সেগুলোর ইতিহাস বলতে হবে, ইতিহাস টানতে হবে। অনেকে আবার অট্টহাসি করেন যে পূর্ববঙ্গের লোকজনদের, যে আপনাদের নাকি সুপুরি গাছ ছিল, সুপুরি বাগান ছিল, অনেকে থাকলেও থাকতে পারে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে পলিটিক্যাল পোস্টমর্টেম করতে গেলে প্রথমত পোশাক আশাকটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যেরকমই পোশাক পরুন যেন ঠিকঠাক হয়, মানে আপনাকে বলছি না শাহরুখ খান বা সালমান খান বা বা রণবীর সিং এর মতো আপনাকে পড়তে হবে। আপনি আপনার শরীর অনুযায়ী আপনার যেটা ফিটিং করছে সেটাকে পরে দেশের, রাজ্যের, বাম হোক, ডান হোক, অতি বাম হোক, দক্ষিণপন্থী হোক, গেরুয়াপন্থী হোক, স্টলওয়ার্ড পলিটিক্যাল লিডাররা যারা ভারতবর্ষ জুড়ে আছেন,
তাদেরকে যখন ওয়ান টু ওয়ানই বলা হয় এটাকে, ফেস টু ফেস বলেন, যে যেভাবে নাম দেয়, মুখোমুখি নাম দেয়, যদি আপনি আনস্ক্রিপ্ট মানে আপনার হাতে স্ক্রিপ্ট ছাড়া আপনি যদি আধ ঘন্টা একটা সাবজেক্টকে আপনি যদি রোমাঞ্চিত করতে না পারেন, তাহলে আপনার সংবাদ ইন্টারভিউ কেউ দেখবে না। হতে পারে এরকম ঘটনা আমার ক্ষেত্রেও ঘটেছে, ভিউজ কম হয়েছে, ভালো ইন্টারভিউ হয়েছে, কিন্তু আমি স্যাটিসফ্যাকশন আছি, কিন্তু মানুষ নেয়নি, মানুষ মুখরোচক চলে গেছে। তার জন্য দায়ী হচ্ছে রে বেশ কিছু ইউটিউবার, ব্লগার, তারা এগুলো করেছে। আমি কাউকে দোষ দিচ্ছি না, তারাও ইনকাম করেন, আমিও ইনকাম করি। কিন্তু যারা সাংবাদিকতাটা করে এতগুলো বছর পর একটা প্ল্যাটফর্মকে বোঝানোর চেষ্টা করছে, দেখুন অভিজ্ঞতাকে আপনি কি ফেলে দেবেন? অভিজ্ঞতাকে আপনি অসম্মান করতে পারেন না। তাই আপনি যখন ঝাড়গ্রামে যাবেন, আপনি যখন পশ্চিম মেদিনীপুর যাবেন, আপনি যখন পূর্ব মেদিনীপুর যাবেন, যেখানেই যান, সেই জেলার বিধানসভার কি ইতিহাস, কি সমস্যা, কি বিষয়, সেগুলোকে জানতে গেলে আপনাকে সেই নেতৃত্ব হোক, নিজের বিশ্লেষণ হোক, যা মানুষ যেন কানে খটকা লাগে যে হ্যাঁ, বাত মে কুছ দম হ্যায়। আরেকটা হচ্ছে যে, এটা আমার উপদেশ বলতে পারেন যারা এই প্রজন্মে সাংবাদিকতা করছেন, 3টে ভাষা খুব জরুরি। একটা নিজের মাতৃভাষা, একটা হচ্ছে জাতীয় ভাষা হিন্দি, আর একটা হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ। আমরা ইংলিশকে ফরেন ল্যাঙ্গুয়েজই বলি। খুব ভালো বলতে হবে ব্যাপারটা নয়, মানে ইংরাজিটা খুব ভালো বলতে হবে এরকম নয়, হিন্দি আধা বাংলা আধা হিন্দি আমার মতো বললেই হবে ব্যাপারটা। আচ্ছা, আমি কিন্তু আমাকে জাহির করছি না, তাই অনেক কাটাছাড়া চলছে, অনেক অনেক অগ্রজরা বলছেন। আমি কোনো ইউটিউবারকে ছোট করছি না, আমি আই এম নট এ ইউটিউবার, না আই এম নট এ ফেসবুক রিপোর্টার, না আই এম হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডিরেক্টর। আমি একদম গ্রাসরুট থেকে সাংবাদিকতা করতে করতে, আমার কোনো বাপ ঠাকুরদা এই পেশায় ছিল না, গড়াতে গড়াতে পড়তে পড়তে অভিজ্ঞতার মধ্য দিয়ে লড়াই, ধাক্কাধাক্কি, আর্থিক ক্রাইসিস, তারপরে ছুরির আঘাত, রক্তাক্ত, এই সমস্ত বিপ্লবের মধ্য দিয়ে একটা মঞ্চ তৈরি করেছি, যে মঞ্চটার আমি নয়ন রায়। আমি গ্রামে যখন বিভিন্ন জায়গাতে যাই, সেটা দেখি অনেকে বলে দাদা এই সংবাদটা ভালো লেগেছে। আমি খুব আনফর্চুনেট একটা কথা বলে দিই, যেটা আমার নিজের ভালো লেগেছে, এই সাবজেক্টগুলো আমি করি অ্যাকচুয়ালি। আমি সাম্প্রতিককালে যেমন বিপ্লবী রাসবিহারী বোসের তার বসত বাড়ি নিয়ে স্টোরি, মানুষ ভালোভাবে নিল না স্টোরিটা, আঘাত পেয়েছি। কাজী নজরুল ইসলামের দ্বিতীয় পক্ষের স্ত্রী প্রমীলা দেবীর চুরুলিয়ার সমাধিস্থল স্যাঁতস্যাঁতে শ্যাওলা, মানুষ ভালোভাবে নিল না। কাজী নজরুল ইসলামের যে সমস্ত গ্রন্থাগারে যা আছে, যা কাজী নজরুল ইউনিভার্সিটি তারা নিয়ে নেবেন বলছেন, যা কাজীর ভাতস্পুত্র তা প্রতিবাদ করছেন, এই সংবাদ মানুষ নিল না। মানুষ নিচ্ছে কোনটা? অল্প পোশাকে বিকিনি পরে, নাকি অল্প পোশাকে মুখে পাউডার ক্রিম মেখে হাউ হাউ করে চিৎকার করে? ওটা মানুষ নিচ্ছে। তার একটা আলাদা দর্শক আছে। আমি মনে করি অন্তত এই যে কথাগুলো বলছি, একদিন না একদিন আশা ছাড়বেন না, আপনিও পারবেন, আপনার মধ্যে সে সম্ভাবনা আছে। আপনাকে মেহনত করতে হবে। মেহনতের জন্য যদি কারো অবলম্বন হতে হয়, কারোর পরামর্শ নিতে চান, নেবেন, কাজে লাগবে, তাতে পকেট ভরবে ঠিক। পকেট তো ভরতে হবে, আপনার তো খালি পেটে বিপ্লব হয় না, আর ভারী ভারী শব্দে তো আপনার পেট ভরবে না, ঠিক কথা তো। তাই দলদাসের সাংবাদিকতা বা কৃতদাসের সাংবাদিকতা যদি করেন, মানুষ একটা সময় পর্যন্ত নেবে, তারপর কিন্তু ছুঁড়ে ফেলে দেবে। এটাই হচ্ছে মানে বাস্তব। সোশ্যাল মিডিয়ার এফেক্ট আছে, নন এফেক্ট আছে। সোশ্যাল মিডিয়া এতটা উজবুক নয়, তারা কন্টেন্টটা দেখেন, এবং আপনারা জানেন, নিশ্চয়ই জানেন, এই যে আপনারা যে কন্টেন্টগুলো করেন, অধিকাংশ ভায়োলেন্স থাকে, অধিকাংশ কপি রাইট থাকে, অধিকাংশ ক্ষেত্রে কপি ছাড়া থাকে, হ্যাঁ, এই লোগো চাপানো থাকে। এগুলো থেকে যদি সরে আসেন, যদি ওন প্রোডাকশনে যদি যেতে পারেন, আপনি সাফল্য পাবেন, নিশ্চিত থাকুন। আপনি থাম্বনেল ঠিকঠাক বানাবেন, সাবজেক্ট ওয়াইজ আপনি সিঙ্ক্রোনাইজ ছবি দেবেন, ভিডিও দেবেন, অ্যানিমেটেড দিন, কোনো অসুবিধা নেই, কিন্তু কথাটা যেন ঠিকঠাক হয়। যে আপনি শিল্পের ক্ষেত্রে বলছেন, কৃষির ক্ষেত্রে বলছেন, চাকরির ক্ষেত্রে বলছেন, কলকারখানার ক্ষেত্রে বলছেন, শ্রমিকের ক্ষেত্রে বলছেন, রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে বলছেন, রাজ্যের রাজনৈতিক যে যে দুর্হকাল চলছে তা নিয়ে বলছেন, এই যেন মানুষের যেন, হ্যাঁ,
যেন মানুষের কানে যেন সেটা বাজে, না কিছু বলেছে। এই বলেছে যদি কেউ বলে, তাহলে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। তাই কাউকে ছোট করার ইচ্ছাও নেই, আমার জ্ঞান নেই, নাও নিতে পারেন। কে কোথায় লাঠি বুম নিয়ে বেরোচ্ছে তাতে আমার কিছু আসে না। আমার মনে হয়েছে তা, আমার যারা জুনিয়র, আমি সেই জুনিয়রদেরকে যেমন বলবো যে তোমরা অফকোর্স স্টাডি করো, স্টাডিজ ইজ মোর ইম্পর্টেন্ট। হবনকিং ব্যাপারটা নয়, সাউটিং ব্রিগেডিয়ার হওয়ার দরকার নেই, আর কাউকে কোনোদিন কপি করতে নেই, জানেন তো। এখন আপনি যদি ধরুন কিশোর কুমার গান গায়, কিশোর কুমারকে যদি ফলো করেন, আপনি কিশোর কুমার হতে পারবেন না, বেশ। আপনি যদি রাজদীপ সরদেশের নাম বলছি কপি করেন, হতে পারবেন না, না আমি হতে পারবো। রবিশ কুমারকে ফলো করলে আপনি রবিশ কুমার হতে পারবেন না। অভিজ্ঞান অভিসারকে যদি ফলো করেন তা হতে পারবেন না। পূর্ণপ্রসূন বাজপেয়ীকে ফলো করলে সেটা হতে পারবেন না, বা আমাকেও ফলো করলে সেটা হতে পারবেন না। কারণ আমার যা বিদ্যা মোটামুটি সেটা কিন্তু ফলো করাও সমস্যা আছে। প্রত্যেকটি সাংবাদিকের একটা নির্দিষ্ট দৃষ্টিকোণ আছে, একটা ভাবনা আছে, একটা বিকশিত জীবনের যাওয়ার ক্ষেত্রে মানুষের প্রযোজ্য তথ্যগুলোকে সঠিক সুচারু ব্যবস্থার মাধ্যমে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তুলে ধরুন, আর অনর্গল বলতে শুরু করুন। সেটা অবশ্যই ওন প্রোডাকশন, সেটা পোস্টমর্টেম ইন্টারভিউ ফরম্যাট, ব্রডকাস্ট হোক, দেখুন সাফল্য আসতে বাধ্য। জ্ঞান শুনবেন, নিশ্চয়ই শুনবেন, আমি শুনি, অগ্রজদের সব জ্ঞান শুনি, সম্মান দিই, আমিও তো অনেক কিছু নাও জানি না, স্বাভাবিক। কিন্তু প্রিন্ট মিডিয়ার থেকে আপনাকে শক্তি, আপনাকে শব্দ সম্ভার তৈরি করতে সাহায্য করছে। সেই প্রিন্ট মিডিয়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গে খুব বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে। একমাত্র ভবিষ্যৎ হচ্ছে নেট দুনিয়া, যা আপনাকে এক লাফে কিন্তু বহুদূর এগিয়ে দিয়ে যেতে পারে, যদি আপনার মিশন আর আপনার কন্টেন্ট, আপনার যদি সাবজেক্ট আপনার যদি ঠিকঠাক থাকে। ওই নর্দমা, ওই ছাতা পরিষ্কার, ওই কাক মরেছে, মানুষ, অধিকার, পরিবর্তন, শিক্ষা দীক্ষা কি কি পেয়েছে, এই সামগ্রিক বিষয়গুলো যদি আপনি এই 50 ঊর্ধ্ব তরুণ বা যুবক বা বৃদ্ধ যাই বলুন না কেন, যদি এগুলো আপনাদের কানে যায়, আমার মনে হয় অবিশ্বাসের বাতাবরণ আপনাদের তৈরি করতে পারবো না। যেটা পারবো, বিশ্বাসের এক সরল রেখায় তৈরি করতে আপনাদেরকে সমৃদ্ধ করতে পারবো। তাই মাসকম থেকে পাশ করে এসেই লাফিয়ে বললেন সাংবাদিক, অনেককে হারাতে দেখেছি, হারিয়ে যেতে দেখেছি। তাই বহু ঝড় বহু জল দেখে সেই কবেকার আমেরিকার বিপ্লব, প্রিন্ট মিডিয়ার বিপ্লব, ইউরোপের বিপ্লব, এবং সব থেকে যেটা বড় ব্যাপার যে বিভিন্ন বিপ্লবের একটা ইতিহাস থাকে, সেটা প্রযুক্তির উপর নির্ভরশীল হয়। আর এখনকার প্রযুক্তি যেহেতু নেট দুনিয়া, এবং যেটা আমেরিকা দ্বারা নিয়ন্ত্রিত হয়, যদিও ভারত তার ভাবনা চিন্তা করছে, নতুন করে চেষ্টা চলছে, এগুলো দেশ সম্পর্কে ভাবুন, দেশের অর্থনীতি, দেশের সামগ্রিক নীতি, ডিফেন্স নীতি, দেশের কি অবস্থা, দেশ কোথায় দাঁড়িয়ে, বাংলাদেশ ভারতের কি সম্পর্ক, এগুলো সব পর্যালোচনা করুন, ঘুরুন, দেশ রাজ্য ঘুরুন, যত আর্থিক সঙ্গতি আপনাকে সঙ্গ দেবে। আর না হলে পাড়ার কোনো কালবারে বসে যদি আপনি চোঙা ফোকেন না, আপনাকে বলবেন না আপনি সাংবাদিক, এটা বাস্তব। কমেন্টস করবেন, মতামত দেবেন ভালো লাগলে, যদি ভালো লাগে আরো বিস্তারিত ব্যাখ্যায় যাব, যাতে আগামী প্রজন্মের ক্ষেত্রে হয়তো কাজে লাগতে পারে। নমস্কার।